আলোচিত ইকরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর, ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। 2018-তে রাতের ভোটের অভিযোগ, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। নিম্নমান বাড়তি বই ছাপানো, সরবরাহ ও উৎসাহ ভাতার নামে হরিলুট, এনসিটিবিতে 17 বছরে 2711 কোটি টাকার অনিয়ম, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। বৈশ্বিক সংকটে কমেছে চাহিদা, প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। এবং ভয়ঙ্কর দাবানলে পড়ছে ইউরোপ, ফ্রান্স স্পেনে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, নিরাপদ স্থানে 3 লাখের বেশি মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতি আখ্যা। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। কক্সবাজারের টেকনাফের সাবেক কাউন্সিলর ইকরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর জানায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 26 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হয়। পরে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পৌর কাউন্সিলর ইকরামুল হক হত্যা মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। সালের নির্বাচনে রাতের ভোটে জড়িত থাকার অভিযোগে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্প্রতি 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন ক্ষমতা বলে সরকারি চাকরি হতে অবসর দেয়া হয়েছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। নিম্নমানের বই ছাপানো, সরবরাহ সহ নানা খাতে 2711 কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত 17 বছরে দপ্তরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। 2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে, নিম্নমানের বই ছাপিয়ে 1785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1 কোটি 6 লাখ টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12 কোটি 25 লাখ টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2711 কোটি 20 লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে, এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি,
সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে, আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমানে ভারতও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ এর তথ্য অনুযায়ী বিগত 5 অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ 2025-26 অর্থ বছরে 44.49 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার। চলতি 2026-27 অর্থ বছরে 63.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত 50 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করবে? এই কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা যায়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে 7.74 বিলিয়ন, ইউভুক্ত 27টি দেশে 19 বিলিয়ন, যুক্তরাজ্যে 4.38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এর বাইরে অপ্রচলিত বাজারগুলিতে 6.16 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো, তা বিগত বছরের তুলনায় কিছুটা কম ছিল। আমার আপগ্রেড করার জন্য আমার মতো ফ্যাক্টরিকে $1 মিলিয়ন লাগছে। তো $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি 12-14% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে। অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। এমনকি ক্রেতাদের নানা সুযোগ সুবিধা বাড়িয়ে প্রতিবেশী দেশ সে ক্রয় দেশগুলো নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। বিজনেসটা এক্সপ্লোর করতে গিয়ে দি প্রাইস অফ দিস দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে কেমনে হচ্ছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের অধিকাংশ যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়, তেমনি রপ্তানিযোগ্য পণ্য জাহাজীকরণ হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। সে সাথে আমদানি রপ্তানি শুল্কায়নে নিয়োজিত চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউসে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। কাস্টমের বিষয়গুলো যেন স্মুথ ওয়েতে যেন আমাদের দ্রুত আমরা মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সঞ্চালন কেন্দ্রে মজুত ও সংযোগ লাইন বসানোর পরও মিলছে না গ্যাস। এতে বিপাকে পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প কারখানা। বাধ্য হয়ে চড়া দামে কিনছেন বাইরে থেকে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। গ্যাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের।
প্রায় 3 বছর আগে শেষ হয়েছে নীলফামারী সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। বসানো হয়েছে 90 কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইনও। সংযোগের জন্য আবেদন করেও মিলছে না গ্যাস। অনেকেই আবার বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন প্রক্রিয়া সচল রেখেছেন। বারবার পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সমাধান, বলছেন শিল্প কর্মকর্তারা। বিদ্যুতের অল্টারনেটিভ নন স্টপ প্রোডাকশন করবেন, এতে আপনার বিসিকের উৎপাদন কার্যক্রম অনেক বেড়ে যাবে। উদ্যোক্তারা স্বল্প খরচে বেশি উৎপাদন করবে, কিন্তু আমরা বর্তমানে হতাশ। সামনে দিয়ে আমার লাইন বসানো আছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না আর কি। সমস্ত ইন্ডাস্ট্রি গ্যাস পায় এবং গ্যাস আসলে দেখা যাবে যে আমরা কম পয়সায় কম রেটে আমরা মালামাল বিক্রি করতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। আমরা স্টেশন পেয়েছি, আমরা লাইন পেয়েছি, গ্যাস পাচ্ছি না। তো সবার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, জনগণের একজন হয়ে যত দ্রুত সম্ভব সরকার এটা উদ্যোগ নেবে। কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উত্তরাঞ্চলের কৃষি আধুনিক ও রফতানিমুখী করতে 3,000 কোটি টাকার বিশেষ পুনর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দিয়ে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রফতানিমুখী শিল্পকে ব্যাপক পরিবর্তন আসবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উত্তরাঞ্চলকে কৃষি হাবে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। তবে প্রকল্পটি ইতিবাচক হলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষক নেতাদের। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত, নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। দেশে খাদ্য চাহিদার বড় অংশের যোগান আসে উত্তরাঞ্চল থেকে। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকেরা ভুগছেন ন্যায্য মূল্য, সংরক্ষণ সুবিধা ও সহজ ঋণের সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 3,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন খাতে 15%, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে 35%, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে 35% এবং কৃষিপণ্য রফতানি খাতে 15% বরাদ্দ থাকবে। তবে কৃষক নেতাদের মতে বরাদ্দে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে এই সব ফিল্ডে, মানে কৃষির সহায়ক খাতে, মাছ বলি, পোলট্রি বলি, দুগ্ধ বলি, প্রচুর গ্রামে কিন্তু তৈরি হচ্ছে। তাদের কিভাবে নীতি সাহায্য করবেন, তাদের কিভাবে মানে উৎসাহ দিবেন, তার জন্য যে নীতিমালা সেটা কিন্তু ব্যাংক করবে না, এটা সরকারকেই করতে হবে। গবেষকদের মতে বর্তমান সরকারের এমন উদ্যোগ উত্তরের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই কৃষি হাবটা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে, এই অঞ্চলের পণ্য গবেষণা নিয়ে কাজ করে এবং এই অঞ্চলে কৃষকদের কল্যাণে যদি সেটি কাজ করে, যদিও এই পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু তারপরও এটি হয়তো একটি সূচনা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 3,000 কোটি টাকার এই উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষির জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 4 দশকেও পঞ্চগড়ে গড়ে ওঠেনি বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। যদিও সম্প্রতি সরকারের পরিকল্পনায় বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেছে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। শিগগিরই সমাধান মিলবে বলে মনে করছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সোহাগ হায়দারের রিপোর্ট।
1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু পঞ্চগড়ের, তবে এখনো গড়ে ওঠেনি কোনো বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। এর প্রভাব পড়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর। একসময় জেলার শিল্পায়নের বড় প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, তবে আওয়ামী লীগ সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষিরা। ছোট পরিসরের বিসিক শিল্পনগরী থাকলেও তা কর্মসংস্থানের চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া শিল্পায়নের লক্ষ্য নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে 2020 সালে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চুক্তির স্বাক্ষর হয়। তবে নানা কারণে প্রকল্পটি প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এতে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান তরুণ তরুণীরা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে আমরা আগে থেকে শুনছিলাম, লোক আসে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এইখানে অর্থজনটা হলে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো হবে। নতুন কোন ইনভেস্টর আসে, ইনভেস্ট করলে বেকারত্বের জায়গাটা কমে আসবে। সম্প্রতি মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারি উদ্যোগে অঞ্চলটি দ্রুত বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে কি করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। এই এলাকার যে চিত্র বা এই এলাকা মানুষের যে দুর্ভোগ আছে সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। Actually use solar farm, to bring more work opportunities to the citizens of Patago. সরকার যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা এই সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। 602.42 একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সংশোধনের পর বর্তমানে দেবীগঞ্জের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ সফল হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, তৈরি হবে নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ। এবার জুলাইয়ের দিনলিপি। 2024 সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে এমন অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহির প্রতিবেদনে। পাঁচ সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে, চোখ বেঁধে, জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল। যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায় আমাদের পরবর্তী লেয়ারগুলোর প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক
আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি তাহলে মনে হচ্ছে আমরা আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপার্স করতে চাই। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস তালিহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। নতুন রেইজ বডি স্প্রে ইউনিক ফ্রেগ্রেন্সকে 48 ঘন্টা লক রাখে, তাই আমার হিসাব আলাদা। নতুন রেইজ বডি স্প্রে ইউনিক ফ্রেগ্রেন্সকে 48 ঘন্টা লক রাখে, তাই আমার হিসাব আলাদা। দেখছেন সকালের সময়। EDF Aluminium, redefine possibilities. উদ্বোধনের পর থেকে অচল রেলের ইঞ্জিন ঘোরানো টার্ন টেবিল। লালমনিরহাটে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় নির্মিত দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল এখন ময়লা, কচুরিপানা আর পানিতে ডুবে আছে। অচল হয়ে পড়ে থাকা এই প্রকল্প এখন অবহেলা আর অব্যবস্থাপনার প্রতীক। সুফিয়ান আল হাসানের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ময়লা পানি আর কচুরিপানায় ঢেকে যাওয়া এই স্থাপনাটি একসময় ছিল দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা দূর করা, সময় ও অর্থ সাশ্রয় করা। কিন্তু প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে নির্মিত হয় আধুনিক এই টার্ন টেবিল। প্রায় 30 বছর আগে বিকল হয়ে যাওয়া ব্রিটিশ আমলের টার্ন টেবিলের বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয়। পরীক্ষামূলকভাবে চালানোর পর 2025 সালের 26শে মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপরই ধরা পড়ে অটোমেশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন টার্ন টেবিলের চারপাশে জমে আছে বৃষ্টির পানি, জন্মেছে কচুরিপানা, নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় মোটর। পুরো প্রকল্পটি যেন মশা আর ব্যাঙের ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে সিলগালা করে রাখা হয়েছে টার্ন টেবিলের নিয়ন্ত্রণ সুইচও। রেয়ার সাইডে যখন থাকি তখন আমাদের অনেক সময় সিগন্যাল দেখা যায় না ইঞ্জিন সামনে থেকে, সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দেখতে একটু কষ্ট হয় এবং কি পয়েন্ট দেখতেও কষ্ট হয়। আমি যখন ঢাকা থেকে একটা লোকোমোটিভ এখানে নিয়ে আসবো, সেখানে আমি সময় পাবো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আমার তো পার্বতীপুর যে ওই লোকোমোটিভ ঘুরে নিয়ে আসার মতো সেই সময়টা তো পাবো না। রেলওয়ে প্রকৌশলীদের মতে নির্দিষ্ট সময় পর ইঞ্জিন ও কোচ ঘুরিয়ে না দিলে চাকার একদিকে অতিরিক্ত চাপ পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়। এছাড়া চালকের কেবিন সামনে না থাকলে রেল লাইন ও সিগন্যাল পর্যবেক্ষণেও সমস্যা তৈরি হয়। টার্ন টেবিল অচল থাকায় প্রতি 2 থেকে 3 মাস পর পর লালমনিরহাটের ইঞ্জিন ও কোচ ঢাকার কমলাপুরে নিয়ে ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি, সময় ও অর্থ ব্যয় হচ্ছে রেলওয়ের। আমরা এটা চেষ্টা করছি যাতে এটাকে আরো স্ট্রেনথেনিং করা যায় অথবা ম্যানুয়ালি লোকোমোটিভ ঘোরানো যায়। 3000 সিরিজ লোকোমোটিভের অ্যাক্সেল লোড বেশি থাকায় সেগুলা ঘোরানো একটু রিস্ক, কারণ মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারে কিনা একটু সন্দেহ আছে। ডিএমইকে বলেছি মোটরের ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে, যার ফলে আমরা এটা দিয়ে সব ধরনের লোকোমোটিভ টার্ন টেবিলে ঘুরাতে পারবো। অটোমেটিক টার্ন টেবিল নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী 2024 সালে রেলপথ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। নির্মাণের 32 বছরেও সংস্কার না হওয়ায় বেহাল দশা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। এতে যাত্রী, পরিবহন চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রধান সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের আশা কর্তৃপক্ষের। গোলাম নবী দুলারের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
সংস্কার না হয় তৈরি হয়েছে গর্ত, সামান্য বৃষ্টি আর গাড়ি ধোয়া মোছায় বিভিন্ন স্থানে জমে যায় পানি। এ চিত্র দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। 1993 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বাস টার্মিনালটি। যাত্রীদের জন্য নেই টয়লেট কিংবা বসার কোনো ব্যবস্থা। যাত্রী বিশ্রামগারে ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়ছে, ধরেছে শ্যাওলা। জানালা দরজাগুলো ভাঙা। খানাখন্দে ভরা টার্মিনালটিতে পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একটা রিক্সা দিয়ে যদি যাত্রী যায় আর একটা গাড়ি যদি পার হয়, গাড়ির কাঁটায় রিক্সার যাত্রী পর্যন্ত মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমরা চাই যে আমাদের সুবিধার্থে যেন এখানে উন্নয়নের ছোঁয়া লাগে। এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয়, সেই ইনকামের টাকাগুলো যাচ্ছে কোথায়? চালক ও শ্রমিকদের অভিযোগ, প্রায় সময় যাত্রী নিয়ে টার্মিনাল থেকে বের হওয়ার সময় খানাখন্দে বিকল হয়ে যায় গাড়ির যন্ত্রাংশ। যাত্রীরা ঠিক মতো নামাইতে পারে না, যাত্রী নামতে গেলে যাত্রীর খুব সমস্যা হয়, কাদো পানি। টার্মিনালে গাড়ি মানে স্প্রিং পাতি ভাঙে যায়। আমরা যে গাড়ি নিয়ে এসে শান্তি মতো একটু রেস্ট নেব, ওই রেস্ট নেওয়ার পরিবেশটা নাই। অবহেলায় পড়ে থাকা টার্মিনালটি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস রাখা ও যাত্রী উঠানোর দুর্ভোগের কথা স্বীকার করলেন পরিবহন নেতারাও। অনেক সময় কর্তৃপক্ষের কাছে এটা নিবেদন জানিয়েছি আমরা এটা সংস্কারের জন্য, কিন্তু কোনো এটার আমরা মানে সুরা পাই নাই। আমাদের শ্রমিকদেরকে বাঁচান, আমরা শ্রমিকরা কঠিন করুণ অবস্থায় পড়ে আছি। তবে আধুনিক মডেল বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আরওডিবি প্রকল্প থেকে ওনারা সরজমিন তদন্ত করে গেছেন, ওনারা ডিজাইন কাজ চলমান রাখছেন। আশা করি আমরা আধুনিক একটা টার্মিনালকে উপহার দিতে সক্ষম হব। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, দিনাজপুর। অবকাঠামো সহ নানা সংকটে ধুঁকছে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে অনেকে ছুটছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। এতে খরচ ও সময় লাগছে বেশি, রয়েছে ভোগান্তিও। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য, আমির হামজার ছবিতে রিপোর্ট। 3 বছর ধরে বন্ধ ওটি, নেই পর্যাপ্ত চিকিৎসক, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী। নানা সংকটে জর্জরিত দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা স্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সংকটে ভুগছে। অ্যানেস্থেশিয়া চিকিৎসক ও ওটি সহকারীর অভাবে অপারেশন থিয়েটার 2023 সাল থেকে ঝুলছে তালা। কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম নষ্ট হওয়ার উপক্রম। সেবা পেতে বাধ্য হয়ে জেলা সদর কিংবা পাশের জেলার হাসপাতালে ছুটছেন রোগী ও স্বজনরা। ডাক্তার যদি বেশি থাকতো তাড়াতাড়ি সেবা পাতাম, তাড়াতাড়ি চলে যাইতাম। এখানে যদি অতিরিক্ত ডাক্তার থাকতো আমাদের সুবিধা হতো, বড় কোনো ক্লিনিকে যেতে হতো না। চেকআপের জন্য যাচ্ছি, এখানে তো চেকআপ আমরা পাই, কিন্তু এখানে সিজার হয় না। হঠাৎ করে বেবি খারাপ হলো, সেটা আমি ম্যানেজ করতে পারছি না সঠিক সময়ে, কারণ ওই একই সময়ে আমাকে প্রেগন্যান্ট মাকেও সেবা দিতে হচ্ছে। পরিচ্ছন্ন কর্মী নাই, আমাদের ওয়ার্ড বয় সংকট, আমাদের আয়া সংকট। যদিও ওটি চালু করতে অ্যানেস্থেশিয়া চিকিৎসক, সার্জন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবগত করেছি এবং কিছুদিন আগেও আমরা এর জন্য চাহিদা পত্র পাঠিয়েছি যেন আমাদেরকে দ্রুত জনবলগুলো নিয়োগ দেওয়া হয়। 50 শয্যার হাসপাতালটিতে 11 জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র 2 জন সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও 18 জন মেডিকেল অফিসারের বিপরীতে কর্মরত রয়েছেন 7 জন। সময় সংবাদ, হিলি। 13 বছর পর কুষ্টিয়া মেডিকেল কলেজে চালু হচ্ছে জরুরি বিভাগ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় যে কুষ্টিয়া মেডিকেল কলেজে যে জরুরি সেবা বিভাগ রয়েছে সেটি কিন্তু দীর্ঘ 13 বছর পরে কিন্তু আজ সকাল 8টা থেকে পরীক্ষামূলকভাবে সেবা প্রদান শুরু করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপপরিচালক আমাদেরকে যে জানিয়েছেন মূলত যে 23টি বিভাগ রয়েছে, সেই 23টি বিভাগের কিন্তু আজ সকাল 8টা থেকে মাত্র 3টি বিভাগে কিন্তু এই সেবা কার্যক্রম শুরু করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। তবে তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে
আছে আরও 20টি, মোট 23টি বিভাগ কিন্তু চালু করবে কুষ্টিয়া মেডিকেল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানে যে চিকিৎসার বিষয়ে উপপরিচালক আরও আমাদেরকে জানিয়েছেন যে কিছু চিকিৎসক সংকট রয়েছে, সেটি হয়তো 2-1 সপ্তাহের ভিতরে কেটে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে মূলত যেটি রয়েছে যে কুষ্টিয়া মেডিকেল কলেজে, যে কুষ্টিয়া মেডিকেল কলেজ 2011 সালে স্থাপিত হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা লেখাপড়া করতো এবং পরবর্তীতে 2018 সালের দিকে কিন্তু এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফেরে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে যে কুষ্টিয়া মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, নানা প্রতিবন্ধকতা ছিল এবং সেই সাথে কিন্তু এখানে যে পরিমাণে জনবল দরকার ছিল সেটি কিন্তু নাই বলে আমাদেরকে যে জানিয়েছেন উপপরিচালক। এবং ইতিমধ্যেই কিন্তু এই যে কুষ্টিয়া মেডিকেল কলেজ এটিকে কিন্তু পূর্ণাঙ্গ রূপে চালু করার কিন্তু একটি ধাপ কিন্তু অতিক্রম করছে আজকে সকাল 8টা থেকে। কারণ একটি মেডিকেল কলেজের জরুরি বিভাগটা খুবই প্রয়োজন, কারণ প্রাথমিক যে চিকিৎসা রোগীদের সেটি কিন্তু জরুরি বিভাগের মাধ্যমে হয়ে থাকে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্তব্যরত চিকিৎসকেরা। তবে এই যে জরুরি বিভাগটি রয়েছে সেই জরুরি বিভাগে কিন্তু শুধুমাত্র যে এই সুবিধা যে শুধুমাত্র কুষ্টিয়া জেলার মানুষ পাবে তা নয়, আশেপাশে বিভিন্ন জেলার মানুষও কিন্তু কুষ্টিয়ায় চিকিৎসার জন্য আসছে বলে আমরা জানতে পেরেছি। এবং যেটি মূলত এখানকার যারা রোগী রয়েছে তাদের আত্মীয় যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, এই স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই যে জরুরি বিভাগটা কারণে কিন্তু তারা কিন্তু খুব দ্রুত এবং প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু তারা পাবে। এবং এছাড়া কিন্তু এখন থেকেই এই আজ সকাল 8টা থেকে কিন্তু পরীক্ষামূলকভাবে বিশেষ করে এখানে উপস্থিত প্রাথমিক যে চিকিৎসাকে এবং আপনার মনে করেন যে হাড় ভাঙা থেকে শুরু করে নানা ধরনের যে রোগ, সেই রোগ কিন্তু প্রথম ট্রিটমেন্টে করে কিন্তু এই জরুরি বিভাগ থেকে। এবং এই জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানে আসলে রোগীরা চিকিৎসা গ্রহণ করে। তো কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে পরীক্ষামূলকভাবে জরুরি বিভাগ চালনী এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বর্ষা এলেই নদ নদীর অরক্ষিত তীর জুড়ে বাড়ে ভাঙন, বাস্তুচ্যুত হয়ে পড়েন হাজারো মানুষ। এমন অসহায়ত্বে মেলে না সরকারি সহযোগিতাও। ভাঙন রোধে সময় উপযোগী পরিকল্পনার অভাবই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নদী পাড়ের মানুষের। কুড়িগ্রাম থেকে বাদশা সৈকত এবং হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জামিল মিয়া ও আমির হামজা। এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও এক নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানুসহ অনেকের। এবছর বর্ষা শুরুর পর থেকে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পার জুড়ে চলছে ভাঙনের তাণ্ডব। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বাঁধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাব তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি টাকা পয়সা খরচা হয়ে গেছে। অন্য যে মাল সামনা নিয়ে মানুষের জায়গার মধ্যে বাড়ি ঘুরিয়ে আপাতত কাওড়া নাগি আসছি, আমি কোথায় যাব না যাব এর মতো আমার বুদ্ধি নেই। উজানের ঢলে নদ নদীর পানি উঠানামা করায় ভাঙনের কবলে পড়া 44টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। তবে এরই মাঝে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ব্রহ্মপুত্রের ডান তীরেও অর্থাৎ চিলমারি, উলিপুর এবং কুড়িগ্রাম সদর এই জায়গাগুলোর জন্য 2 ফেজে আসলে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট রয়েছে। আমরা এর ফার্স্ট ফেজের ডিপিপি প্রণয়ন করে দাখিল করেছি। এর প্রেক্ষিতে আরেকটি কমিটিও গঠন হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেটি আমরা প্ল্যানিং কমিশনে পাঠাবো। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে গ্রামের পর গ্রাম। দ্রুত শহর রক্ষা বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া, কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না, কোনো সরকার কোনো দেখশুনি করে না। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রামটা এখান থেকে 1-1.5 কিলো ফাঁকে ছিল,
ভাঙতে ভাঙতে এখন গ্রামের ধারে চলে আসছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের সাথে অলরেডি কথা হয়েছে এবং ওনারা প্রজেক্ট নিয়েছেন। ওখানে হয়তো জিও ব্যাগ দিয়ে আমাদের পাড়টাকে বাধ্যাই করে আপাতত পাড় ভাঙার থেকে আমরা রক্ষা করে পরবর্তীতে এই ঘরগুলার বিষয়ে আমরা একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়েছি। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ। হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। সংরক্ষণের 5 মাস পার হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বের করছেন না আলু, ফলে বস্তায় পৌঁছতে শুরু করেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও থেকে রুবেল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জিয়াউর রহমানের বকুলের রিপোর্টে। জেলার প্রতিটি হিমাগারে আলু বাছাইয়ের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও অর্থের প্রয়োজনে কিংবা বেকায়দায় পড়ে হিমাগারের সংরক্ষিত আলু বের করতে দেখা যায় হাতে গোনা কয়েকজন কৃষক ও ব্যবসায়ীদের। তবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা আর অতিরিক্ত আলুর চাপে পচন ধরেছে। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর চিত্র এখন এমনই। গেল মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়েছে, তবে ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষণ করেন। ফেব্রুয়ারিতে মজুত করা আলু নভেম্বরে বের হওয়ার কথা। আলু বর্তমান যে অবস্থা, যে আলু আছে আমাদের এই আলু বিক্রি করে খরচাটাও আসবে না। যে লস হচ্ছে এই লসে কৃষক ব্যবসায়ী আলু বের করবে না। এই আলু যদি বের না হয় তাহলে তো বহুত ক্ষতি হয়ে যাবে। কৃষক লস খাচ্ছে, ব্যবসায়ী লস খাচ্ছে, সবগুলাই লস খাচ্ছে। এখন যে মজুদ আছে এই তুলনামূলকভাবে আপনার কৃষক দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আলু ডেলিভারিতে আসতেছে না। এতে আমরা মনে করেন ব্যবসায়ী, কৃষক এবং কোম্পানির হিমাগার মালিক তারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবে। তবে এখন পর্যন্ত বের করা হয়েছে মাত্র 12% আলু। কৃষক ও ব্যবসায়ীদের দাবি পাইকারিতে 17 থেকে 18 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, তাই এখনো হিমাগার থেকে বের হয়নি অন্তত 88% আলু। এ নিয়ে দুশ্চিন্তায় তারা চাইছেন সরকারের সহযোগিতা। সংরক্ষিত আলু নিয়ে বিপাকের কথা জানান হিমাগার সংশ্লিষ্ট কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের এই নেতা। বর্ধিত আলুটা এখানে পড়ে আছে, এটা যদি আমরা বের করতে না পারি, আলু যে একটা শিল্প তৈরি হয়েছিল ঠাকুরগাঁও জেলায়, এই শিল্পটা কিন্তু ধ্বংসে পরিণত হবে। এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হলে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, সবাই পুরো সেক্টরটাই একটা হুমকির মুখে পড়বে। জেলা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তথ্য বলছে জেলায় 17টি হিমাগার রয়েছে, আর এসব হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। জনবল সংকট ও আধুনিকায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। বাধ্য হয়ে বেশি দামে অন্য জেলা ও বেসরকারি হ্যাচারি থেকে রেনু ও পোনা কিনছেন চাষিরা। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে খামার আধুনিকায়নে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। মাছের রেনু ও পোনার চাহিদা পূরণে প্রায় 4 হেক্টর জায়গায় 10টি পুকুর নিয়ে 1962 সালে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। কিন্তু প্রয়োজনীয় জনবল ও আধুনিক প্রযুক্তির অভাবে মুখ থুবড়ে পড়েছে খামারটি। বর্তমানে একজন খামার ব্যবস্থাপক ও একজন কর্মচারী দিয়ে চলছে পুরো খামারের কার্যক্রম। সীমিত পরিসরে রুই, কাতলা, মৃগেল, পুঁটি সহ কয়েকটি দেশীয় কার্প জাতীয় মাছের রেনু উৎপাদন হলেও চাষিদের চাহিদা অনুযায়ী মিলছে না রেনু ও পোনা। সরকারি এই খামারটি আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে মানসম্মত রেনু ও পোনা উৎপাদনে সক্ষম হবে বলছেন মাছ চাষিরা। গোলসা, পাঙ্গাস এই জাতীয় মাছগুলি আমরা চাই, কিন্তু দিতে পারে না, বাধ্য হয় অন্য হ্যাচারির থেকে আনা লাগে। যদি সরকার এটা একটু সুনজর দিত, একটু উন্নত করতো, আধুনিকায়ন করতো, যদি এখান থেকে ওরা সেই মাছগুলো পাইতো, তাহলে আমার মনে হয় যে কৃষকের আর সেই সমস্যাটা হইতো না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত মাছের উৎপাদন সম্ভব হচ্ছে না বলছে খামার কর্তৃপক্ষ। তবে
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এটার যদি অবকাঠামো আরও বাড়ায় তাহলে আমি আশা করি করতে পারবো। ভবিষ্যতে চাষিদের সরবরাহ করতে পারবো, ফলে এই মাছগুলো চাষ বাড়বে এবং উৎপাদনও বাড়বে, চাষি উপকৃত হবে। গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামারটি রেনু ও পোনা বিক্রি করে ভঙ্গুর অবস্থা থেকেও বছরে প্রায় 8 লাখ টাকা আয় করে আসছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ফরিদপুরে খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ 1,80,00,000 টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে খুশি এলাকাবাসী। এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সেচ সুবিধা বৃদ্ধি, মৎস্য উৎপাদন সহ পানি প্রবাহ ঠিক রাখতে সারা দেশে খাল খনন কর্মসূচি পালন করছে সরকার। এরই মধ্যে মিলতে শুরু করেছে সুফল। চলমান কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা ও সদর উপজেলার 4টি খাল পুনর্খনন হয়েছে। কাজ শেষে প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা। অব্যয়িত 24,39,916 টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার তত্ত্বাবধানে মানিকদহ ও ঘারুয়া খালের 14 কিলোমিটার অংশ খনন করা হয়, যেখানে বরাদ্দ ছিল প্রায় 3,60,56,465 টাকা। অন্যদিকে কাজ শেষে 36,40,620 টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদরপুরের দরিদ্র কৃষ্ণপুর ও চর বিষ্ণুপুর খাল খনন প্রকল্পে মোট বরাদ্দ ছিল প্রায় 2,18,03,804 টাকা। সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহারে প্রশংসায় ভাসছেন এই 2 কর্মকর্তা। সেচের পানিটা প্রয়োজন, এখান থেকে তারা বেশিরভাগ অংশে কিন্তু এখান থেকে তারা পানিটা পাবে। খাল খননের ফলে মাছের যে অভয়ারণ্য সৃষ্টি হবে, এখানে অনেক কাজের জন্য ভালো। প্রকল্পের উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার নজির উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য বলছেন, এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরো বাড়বে। জনগণের সরকার যদি থাকে তাহলে লুণ্ঠন এবং চুরি ডাকাতির যে বাস্তবতা সেটা করা খুব কঠিন হয়ে যায়। তো আমি মনে করি যে আগামী দিনে সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এভাবেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ফরিদপুরের 3টি উপজেলায় 6টির মধ্যে এখন পর্যন্ত 4টি খালের খনন সম্পন্ন হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে বহু বাড়িঘর, উপড়ে পড়েছে গাছ, উল্টে গেছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় সোমবার বিকেলে আঘাত হানে টর্নেডোটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেনাসা ও আশেপাশের এলাকায়। আঘাত হানে পাশের অ্যাপলটন শহরেও। দুর্যোগের পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে হাজারো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। নাইজেরিয়ার কাদুনা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীর হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। হামলায় একাধিক বাড়ি ঘরেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের কাউরো এলাকার নারিডন গ্রামে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র বন্দুকধারী। তারা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা কয়েকজন বাসিন্দাকে জবাইও করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকেরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না,
আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ দেবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস যে বোলিংটা, এই পেসটা সৌম্য সরের যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচিত ইকরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা জানালো আইএসপিআর। ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। 2018-তে রাতের ভোটের অভিযোগ, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। এবং নিম্নমান বাড়তি বই ছাপানো, সরবরাহ, উৎসাহ ভাতার নামে হরিলুট। এনসিটিবিতে 17 বছরে 2711 কোটি টাকার অনিয়ম, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী মালিয়া সুরাওয়ার্দী। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।